আমি ঠাকুরের মাতৃনিয়া নামে যে ভূমিকা লিখলাম, পরে দেখলাম এটা নিজে একটা না ভূমিকা হয়েছে না প্রবন্ধ হয়েছে। তখন এটাকে ঠেলে বইয়ের মধ্যে নিয়ে নিলাম। তাহলে এটা হলো প্রথম প্রবন্ধ। এখন তারপরে একটা কৈফিয়ত লিখতে হয়। এই বই আমি কেন লিখলাম? মানে কৈফিয়তেরও কৈফিয়ত। আমার এটা হচ্ছে নজরুল সম্পর্কে আমি যা লিখবো তার উপক্রমণিকা এটা। কিন্তু সেই উপক্রমণিকার একটা উপক্রমণিকা আছে। এটার নাম হচ্ছে কৈফিয়ত। সেটাতে আমি লিখেছি যে বাংলাদেশে ১৯৪৭ সনের দেশভাগ নিয়ে ২ ধরনের সংস্কার আছে। একটা সংস্কার ছিল এই দেশভাগ করেছে মুসলিম লীগ। মুসলিম লীগ সারা ভারত ভাগের ক্ষেত্রে মুসলিম লীগের যা দায় সেটা অস্বীকার করার কোনো প্রয়োজন নাই। ভারতবর্ষে যে সমস্ত প্রদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ, ভারত স্বাধীন হয়ে গেলে বিশেষ করে মাথাপিছু ভোটের ভিত্তিতে যদি সরকার গঠিত হয় তাহলে মুসলমানরা কখনোই সরকারের মধ্যে অংশ নিতে পারবে না। এই অবস্থাকে রোধ করার জন্য ভারতের উচ্চবিত্ত শ্রেণীর মুসলমান নেতারা দাবি করেছিলেন যে মুসলমানদের প্রতিনিধিত্বের জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকতে হবে, বিশেষ ব্যবস্থা। সেটা কি? মুসলমানরা মুসলমান প্রতিনিধি নির্বাচন করবে। এটার নাম হচ্ছে পৃথক নির্বাচন ব্যবস্থা। সেটা ইংরেজ সরকার নীতিগতভাবে সম্মত হয় ১৯০৯ সনে। মুসলমানদের তরফ থেকে এই দাবি ১৮৮০ দশক থেকে উঠেছিল, স্যার সৈয়দ আহমদ খানের আমল থেকেই। আমি লম্বা গল্পকে ছোট করে বলছি। ১৯১৯ সন থেকে এটা বাস্তবায়িত হতে শুরু করে। বাংলাদেশের প্রথম দ্বৈত সরকার হয়। মন্ত্রিসভা হবে ভারতীয় সদস্যদের নিয়ে, হিন্দু মুসলিম প্রভৃতি নিয়ে, কিন্তু গভর্নর থাকবে প্রদেশে একজন ইংরেজ। এখন যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্ট থেকে হলো, প্রেসিডেন্টকে পার্লামেন্টের হইতে হবে না, পার্লামেন্ট থেকে নির্বাচিত হবে। এইটা কিন্তু ইংরেজ শাসনের একটা রূপ। ১৯৩৫ সনে নির্বাচন হলো, ১৯৪৬ সনে নির্বাচন হলো, এইভাবেই জিনিসটা হয়েছিল। তো সরকার গঠনের এই যে রীতি, এইটার ভিত্তিতে সকলে বলছে ১৯৪৭ সনে দেশভাগ হয়েছে পৃথক নির্বাচন ব্যবস্থার কারণে। এবং মুসলিম লীগ যেহেতু এই দাবিটা করেছে, সেই জন্য তারা পাকিস্তানের জন্য যা কৃতিত্ব তাদেরকে দিতে হবে, এটাই বলা হয়েছিল। কিন্তু প্রকৃত প্রস্তাবে দেখা যাচ্ছে না। জয়া চ্যাটার্জি তার বিখ্যাত বই যেটা ১৯৯৪ সনে বেরিয়েছে, বেঙ্গল ডিভাইডেড, তাতে তিনি দেখিয়েছেন বাংলার এই ভাগের জন্য যারা দাবি তুলেছিলেন তাদেরকে তিনি নাম দিয়েছেন ভদ্রলোক শ্রেণী। ভদ্রলোক শ্রেণী মানে বাংলাদেশের সংগঠন হিসেবে কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের বাংলা কমিটি এবং ভারতীয় হিন্দু মহাসভার কেন্দ্রীয় সভাপতিও ছিলেন বাংলাদেশেরই শ্যামাপ্রসাদ মুখার্জি। তারা মিলে দাবি তুলেছেন যে আমাদের বাংলাকে ভাগ করতে হবে, কারণ এখানে ভবিষ্যতে ভারত স্বাধীন হলে মুসলমানরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, সব মন্ত্রী মুসলমান হবে। যদি বা এমন বাস্তবে হয়নি, তবু তারা মুখ্যমন্ত্রী যে মুসলমান হবে। ৩ জন যে মুখ্যমন্ত্রী হয়েছিল ১৯৩৭ থেকে ৪৭-এর মধ্যে ৩ জনই মুসলমান, শেরে বাংলা ফজলুল হক, নাজিম উদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এবং তারপরে ১৯৪৭ সনে দাঙ্গা যখন যারা বাঁধিয়েছে, যে বা যারাই বাঁধাক, তার ফলাফল হলো কি? হিন্দু মুসলিম বিচ্ছেদ একটা চূড়ান্ত পর্যায়ে গেল। তো বাংলা ভাগের এই যে দাবি, এই ক্ষেত্রে অনড় ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং অন্যান্য ভদ্রলোক শ্রেণীর নেতারা। এই কথাটাই জয়া চ্যাটার্জি বলেছেন। সেই জন্য বলা হয় জয়া চ্যাটার্জিকে কলকাতার পণ্ডিত ইতিহাসবিদরা কোনো পাত্তাই দেন না। এমনকি আক্ষরিক অর্থে না হলেও ভাবার্থে তাকে কলকাতায় বলা হয়েছে অবাঞ্ছিত ব্যক্তি। তার বাবা পশ্চিমবঙ্গের লোক হলেও মা যেহেতু বিলেতি, সেই জন্য তার কথাবার্তা লেখাপড়ায় বিলেতি ভাবটা বেশি, এই বলে তাকে অভিযোগ করেছেন তিনি তো পুরোপুরি বাঙালি নন। যা হোক, তার সাথে আরো ২ জন ইতিহাসবিদের কথা আমি বলি যাদের লেখা আমি পড়েছি এই দেশভাগ নিয়ে। সকলেই, যেমন পার্থ চট্টোপাধ্যায় সেকেন্ড পার্টিশন অফ বেঙ্গল লিখেছেন, কিন্তু সবচেয়ে ভালো ইতিহাসবিদ যাকে আমি পেয়েছি, হু ডিভাইডেড দ্য বেঙ্গলিজ নামে প্রবন্ধের লেখক পার্থ সারথী গুপ্ত। ইনি অল্প বয়সে ৬৫ বছর বয়সে মারা গেছেন, কিন্তু আমি তাকে খুবই মেধাবী এবং প্রতিভাসম্পন্ন দূরদৃষ্টি সম্পন্ন ইতিহাসবিদ মনে করি। তো তিনিও এই বিষয়ে দায়ী করেছেন যে ভদ্রলোক শ্রেণী এর জন্য দায়ী। কিন্তু যারা এই বিষয়ে একটু ইনিয়ে বিনিয়ে বলেছেন, তার মধ্যে আছে সুগত বসু, সুভাষ বসুর আত্মীয়, আছেন আরো কয়েকজনের মধ্যে রণবীর সমাদ্দার, আরেকজন আছে এরকম ইতিহাসবিদ যিনি বলতে চেয়েছেন রজত রায় এবং রত্নলেখা রায়, যারা রজত এন্ড রত্ন নামে পরিচিত, তারা সকলেই মোটামুটি এই দায়ভারটা মুসলিম যোদ্ধাদের উপর চাপতে চান। এদের দাবির ফলেই, মুসলিম লীগের এই দাবির ফলেই শেষ পর্যন্ত বাংলা ভাগ হয়েছে। মানে মুসলিম লীগ যদি এই দাবিটা না তুলতো মুসলিম স্বার্থ রক্ষার, তাহলে দেশ ভাগ হতো না। কিন্তু এখানে দুটো দাবি পরিষ্কার করা দরকার। মুসলিম স্বার্থ রক্ষার জন্য কি কি যাকে বলা হয় ইংরেজিতে বলে সেফ গার্ডস, প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে, সেই দাবি তোলার পাকিস্তান তোলা এক নয়। ওরা এই দাবি তুলেছে বলেই ওরা পাকিস্তান দাবি তুলেছে। একটা কথা খুব পরিষ্কার হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন, যদি সারা বাংলা অখণ্ডও থাকে, আমরা পশ্চিমবঙ্গে একটা পৃথক প্রদেশ চাই।
এবং এই সারা বাংলা যদি পাকিস্তানে না গিয়ে তাদের ভয়, এখন বলা হয় যে তারা তো গোটা বাংলাকে পাকিস্তানে নিয়ে যাবে, এই জন্য আমরা বাংলা ভাগ চেয়েছি। এর বিপরীত যুক্তি হলো, শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন সে 47 সনের গোড়াতেই, এটা যদি ভারতেও যোগ দেয় তো ভারতে আমরা এক প্রদেশ হয়ে থাকবো না, দুই প্রদেশ হয়ে থাকবো। একটা পূর্ববঙ্গ প্রদেশ হবে, একটা পশ্চিমবঙ্গ প্রদেশ হবে। তাতে বোঝা যায় ভদ্রলোক শ্রেণীর শাসন করার উপযোগী একটা প্রদেশ তাদের দরকার। পূর্ব বাংলা প্রদেশটা এখন হলো 55,000 বর্গ মাইল, ওইটা 20-25,000 বর্গ মাইলের, এবং সেইটাও অনেক কষ্ট করে 20-25,000 মাইল করেছে। অর্থাৎ যে সমস্ত বাংলার জেলায় হিন্দু সংখ্যাগরিষ্ঠতা আছে সেটি নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ হয়েছে। তখন তারা আরো দাবি তুললেন যে সমস্ত জেলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে কোনো মহকুমা যদি হিন্দু সংখ্যাগরিষ্ঠ হয় সেটি কেটে নিতে হবে। যেমন সিলেট থেকে করিমগঞ্জ এবং আরো 4টা উপজেলা নিয়ে যাওয়া হয়েছে, একটা মহকুমা বলা যায়। পশ্চিম এখানে যেমন নদিয়াকে ভাগ করা হয়েছে। যা হোক, এই যে দেশভাগের করুণ কাহিনী, আমার বক্তব্য হলো আমাদের এই যে বড় বড় ইতিহাসবিদদের নাম নিলাম, তার মধ্যে জয়া চ্যাটার্জির কথাই বলি, বাংলায় বললে জয়া চট্টোপাধ্যায়। তিনি হিন্দু বৌদ্ধ শ্রেণীকে সরাসরি দায়ী করেছেন এবং তিনি মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চ্যাটার্জির নামও নিয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথের নাম নেননি। আমি মনে করি যে রবীন্দ্রনাথের নাম নিতে তিনি ভয় পেয়েছেন। রবীন্দ্রনাথ সরাসরি বাংলা ভাগ করার কথা না বললেও তিনি সভ্যতার সংকট প্রবন্ধ 1941 সনে মৃত্যুর মাত্র 3 বছর আগে ভারত ভাগের জন্য ইংরেজদের দায়ী করেছেন। কিন্তু ভারত ভাগের জন্য যে হিন্দু ভদ্রলোক শ্রেণী দায়ী সেটা রবীন্দ্রনাথের আগের লেখায় প্রকাশ, ঘরে বাইরেতে। রবীন্দ্রনাথ যেহেতু সৎ লেখক, তার উপন্যাসের মধ্যে এগুলি ঘুরে ফিরে এসেছে, ঘরে বাড়িতে এসেছে। রবীন্দ্রনাথের যেটা আরো বড় উপন্যাস গোরা, সবগুলিতে আছে যেন দেশে আর কোনো মানুষ নেই। এই অভিযোগটা অধ্যাপক আব্দুর রাজ্জাক তার পিএইচডি থিসিস 1950 সনে যে লিখেছিলেন, আজ থেকে 73 বছর আগে যেটা লেখা হয়েছিল, ছাপা হয়েছে গত বছর, সেই বইতেও তিনি একই কথাই তুলেছেন। কলকাতায় 1817 সনে যখন একটি কলেজ প্রতিষ্ঠিত হয় যার নাম ছিল বিদ্যালয়, সেটার নাম তারা আস্তে করে হিন্দু কলেজ দিলেন। হিন্দু কলেজ দেওয়ার মধ্যে কোনো দোষের নাই, কিন্তু সেখানে হিন্দু ছাড়া আর কেউ ভর্তি হতে পারবে না। শুধু হিন্দু নয়, হিন্দুর উচ্চবর্গ মানে ব্রাহ্মণ, কায়স্থ এবং বৌদ্ধ, এই 3 উচ্চবর্গ বঙ্গীয় অর্থে ছাড়া অন্য কেউ ভর্তি হতে পারবে না। প্রায় 50 বছর এটা বজায় ছিল। এরপরে 1873 সনে প্রথম মুসলমানদের ভর্তি করা হয়। এই জিনিসটাকে বলছি বাংলা ভাগের একটা দূরবর্তী কারণ, দূরবর্তী কারণ না, আব্দুর রাজ্জাক মনে করেন ওইটাই কারণ। ওনার এই অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মন, তিনি হিন্দু কথাটা লেখেননি। আমি বলছি সেইটারই পরিণতি হচ্ছে 1947 সনের দেশভাগ। এই জন্য আমি আরেকটি প্রবন্ধে আরেকটি বইতে নাম দিয়েছি 1946 সনের কলকাতার সেই যে বিখ্যাত দাঙ্গা 16 থেকে 19-20 আগস্ট পর্যন্ত, এটার নাম আমি দিয়েছি বাংলা রেনেসাঁসের পরিণতি। যাও, আমার সমস্ত কথা সম্পূর্ণ আমি বলতে পারিনি, সূত্রপাত করার চেষ্টা করেছি।